দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব অর্থনৈতিক ব্যবস্থাপনা যেটা আছে আমাদের বাংলাদেশে, সেই ব্যবস্থাপনায় গত ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে কি ধরনের পরিবর্তন আসলো, কি ধরনের আমরা এটার ভেতরে উৎকর্ষতা এখন দেখতে পাচ্ছি, কি কি চ্যালেঞ্জ রয়ে গেল, কতটুক আমরা অর্থনৈতিক সংস্কারের দিকে আগালাম এবং একই সাথে কি কাজ বাকি থেকে গেল যেটা হয়তো সামনে নির্বাচিত সরকারকেই দায়িত্ব পালন করতে হবে। সার্বিকভাবে আমরা গত ১.৫ বছরে অন্তর্বর্তীকালীন সরকারের যে অর্থনৈতিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা সেটার দিকে পিছন ফিরে তাকাবো এবং চেষ্টা করব যে সামনে যে সরকার আসবেন তাদের জন্য শিক্ষণীয় জায়গাগুলো তুলে আনতে। আজকের আলোচনায় আমরা এমন দুজন অতিথিকে দেখেছি যারা মূলত অর্থনৈতিক সাংবাদিকতার সাথে যুক্ত আছেন এবং এই অর্থনৈতিক ব্যবস্থাপনার ভেতর বাহির খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন, নির্মোহভাবে করেছেন বলে আমরা আশা করি। সুতরাং তাদের যেই দৃষ্টিভঙ্গি আছে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করব যে গত ১.৫ বছরে অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে কেমন পরিবর্তন আসলো। আমার সাথে আজকে উপস্থিত আছেন সুশান্ত সিনহা, তিনি ৭১ টেলিভিশনের এখন প্ল্যানিং এডিটর হিসেবে আছেন, এবং আমার সাথে আছেন ফখরুল ইসলাম হারুন, তিনি প্রথম আলোতে যুক্ত আছেন, সিনিয়র সাংবাদিক এবং এখন বিশেষ প্রতিনিধি। আপনাদের দুজনকেই আমি অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের আলোচনা শুরু করবার জন্য আমি একটা ছোট প্রতিবেদন বাংলাদেশ টেলিভিশনের আছে, সেটা দেখে আমরা আলোচনাটা শুরু করব। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর দেশ পরিচালনার দায়িত্ব পায় অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার। দীর্ঘ ফেসিবাদ শাসনামলের লাগামহীন দুর্নীতি, ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা, উচ্চ মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট সামলে মাত্র ১.৫ বছরের ব্যবধানে অর্থনীতির নানা খাতে যে পরিবর্তন এসেছে তা অনেক ক্ষেত্রেই ছিল দৃশ্যমান এবং তাৎপর্যপূর্ণ। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার প্রথমেই অগ্রাধিকার দেয় অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে। আওয়ামী সরকারের সময় গোপন ঋণ, বাজেটের বাইরের ব্যয় এবং অস্বচ্ছ প্রকল্প বাস্তবায়নের যে অভিযোগ ছিল তা পর্যালোচনায় বিশেষ অডিট শুরু করা হয়। অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে সবচেয়ে বড় পরিবর্তন আসে ব্যয় ব্যবস্থাপনায়। উন্নয়ন প্রকল্পে অপ্রয়োজনীয় ও রাজনৈতিকভাবে প্রভাবিত প্রকল্প স্থগিত বা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে যেসব মেঘা প্রকল্পে ব্যয় বেড়েছে অথচ প্রত্যাশিত অগ্রগতি নেই, সেগুলোতে অর্থ ছাড়ে কড়াকড়ি আরোপ করা হয়। এতে করে সরকার রাজস্ব ও ব্যয়ের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করে। সবচেয়ে আলোচিত পরিবর্তন আসে ব্যাংকিং ও আর্থিক খাতে। খেলাপি ঋণ আদায়ে রাজনৈতিক প্রভাব কমানোর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বচ্ছতা আনতে নতুন নির্দেশনা জারি করা হয়। পাশাপাশি বড় ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ এবং ঋণ পুনঃতফসিলে কঠোর নীতিমালা গ্রহণ করা হয়, যা আগের সরকারের সময় প্রায় অনুপস্থিত ছিল বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এ সময় সবচেয়ে আলোচিত সংস্কার এসেছে ব্যাংক ও আর্থিক খাতে। দীর্ঘদিন ধরে ব্যাপক লুটপাট, রাজনৈতিক প্রভাব, ঋণ খেলাপি ও দুর্বল তদারকির কারণে ব্যাংকিং খাত প্রায় ভঙ্গুর হয়ে পড়েছিল। দুর্বল ও লোকসানি ৫ ব্যাংকে একীভূত করা হয়, যা ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। একই সময় লাগামহীন দুর্নীতি ও অনিয়মের দায়ে ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। বিশ্লেষকদের মতে এই সংস্কারগুলো আর্থিক খাতে আস্থার সংকট কাটাতে সহায়ক হয়েছে, যদিও এর পূর্ণ সুফল পেতে সময় লাগবে। ডলার সংকট মোকাবেলায় সরকার গ্রহণ করে বাস্তবমুখী নীতি। আমদানি ব্যয়ে লাগাম টানা, বিলাস পণ্যের শুল্ক বৃদ্ধি এবং রপ্তানি আয় দেশে আনার উপর কড়া নজরদারি শুরু হয়। একই সঙ্গে প্রবাসী আয় বৈধ চ্যানেলে আনতে প্রণোদনার কাঠামো অপরিবর্তিত রেখে হুন্ডি দমনে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়। এর ফলে ধীরে ধীরে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা ফিরে আসছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার বাজার ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ বাড়ায়। নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি সহজ করা, ওএমএস কার্যক্রম সম্প্রসারণ এবং সিন্ডিকেট ভাঙতে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় করা হয়। কর ব্যবস্থাপনায়ও কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে করের হার না বাড়িয়ে জাল বিস্তারের উপর জোর দিয়েছে সরকার। এনবিআরকে সংস্কারের অংশ হিসেবে ডিজিটাল রিটার্ন দাখিল ও নজরদারি বাড়ানো হয়। সব মিলিয়ে বলা যায়, গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক ব্যবস্থাপনা
ব্যবস্থাপনায় স্বচ্ছতা নির্ভর একটি নিয়ন্ত্রণমূলক ভূমিকা নিয়েছে। এই পরিবর্তন কতটা টেকসই হবে তা নির্ভর করবে ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা এবং পরবর্তী সরকারের নীতিগত ধারাবাহিকতার উপর। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন, আমরা আলোচনা শুরু করছি। ফখরুল ইসলাম খান, আপনার সাথেই আলোচনাটা শুরু করি। প্রথম ১.৫ বছর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন এবং যখন ২০২৪ সালের অগাস্ট মাসে দায়িত্ব নেন তখন অর্থনৈতিক পরিস্থিতি একটা অসম্ভব রকমের চ্যালেঞ্জের মধ্যে ছিল এবং এই যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক চাপগুলো, এটা ক্রমপঞ্জীভূতভাবে গত ১ দশকে এই সমস্যার তৈরি হয়েছে বলে আমি অন্তত মনে করি এবং তার ভেতরে আপনার গত ২-৩ বছরে এটা একটা প্রকট আকার ধারণ করেছে। আমরা বিভিন্ন সূচকে এগুলো দেখেছি। মূল্যস্ফীতি তো প্রতিদিনই সাধারণ মানুষের একটা সমস্যার ভিতরে থাকেন। ব্যাংকিং খাতে যারা এই দুর্বল ব্যাংকগুলোর মধ্যে টাকা রেখেছেন তারা জানেন যে তারা কি পরিস্থিতির ভিতরে আছেন। সুতরাং এই অনুষ্ঠান যারা দেখছেন, অনেক দর্শক হয়তো নিজেরা ভুক্তভোগী আছেন। একটা বিরাট এক্সপেকটেশন ছিল, আশা ছিল যে এই সরকার যে অর্থনৈতিক ব্যবস্থাপনা করবে, সেই অর্থনৈতিক ব্যবস্থাপনার যে আগের সরকারের যে ধারাবাহিকতা, এটা থেকে বের হয়ে আসতে পারবে। বিশেষভাবে আমরা যখন শ্বেতপত্র তৈরি করেছি তখন আমরা দেখেছি যে একটা বড় চ্যালেঞ্জ আমরা যেটা পেয়েছি সেটা হলো যে অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে রাজনীতিবিদ, আমলাতন্ত্রের একটা অংশ এবং আমাদের ব্যবসায়ী গোষ্ঠীর একটা অংশ, এরা ত্রিপক্ষীয়ভাবে একটা গোষ্ঠী স্বার্থকে ব্যবহার করেছেন, যেটা আমরা যেটাকে বলি যে ক্রনি ক্যাপিটালিজম থেকে এটা ক্লেপ্টোক্রেসি, চোরতন্ত্রে এটা পরিণত হয়েছিল এবং সেইটারই মূল্য এখন আমাদেরকে দিতে হচ্ছে। গত ১.৫ বছরে সত্যিকার অর্থে এই অর্থনৈতিক ব্যবস্থাপনার যে নীতি গ্রহণ, ডে টু ডে ম্যানেজমেন্ট, এটার ভিতরে আপনি কোন জায়গায় পরিবর্তন দেখেছেন বা কোন জায়গায় দেখেননি, কেমনভাবে আপনার মূল্যায়ন বলছেন, এটা সার্বিকভাবে যদি বলেন। প্রথমে যদি আমরা অর্থনীতির সার্বিক চিত্রটা যদি একটু সামনে আনি, আমাদের এখানে অর্থনীতিটা নিয়ে কোন কোন দপ্তর কাজ করছে সাধারণত, আমি যদি অর্থ মন্ত্রণালয় পলিসি মেক করে, বাংলাদেশ ব্যাংক আছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আছে, জাতীয় রাজস্ব বোর্ড আছে, বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ছোট ছোট আরও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, মানে সবাই কিন্তু অর্থনীতি নিয়ে কাজ করে। আমি মোটা দাগে যদি দৃশ্যমান হিসেবে দেখতে চাই, আমরা যদি জনগণ বা সাংবাদিক সমাজ বা গবেষক এক বাক্যে কী দেখা যায়, জাতীয় রাজস্ব বোর্ডটা 2 ভাগ হচ্ছে, 2টা বিভাগ হবে, জাতীয় রাজস্ব বোর্ড আকারে আর থাকবে না। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে 5টা ব্যাংকে এক করা হচ্ছে, একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করা হচ্ছে, মানে প্রায় সম্পন্ন হয়েই আছে, এখন ডে টু ডে অ্যাক্টিভিটিস শুরু হবে। তারপর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, মানে ওই অর্থে কোনো চেঞ্জ নেই। শেষ দিকে এসে আমরা যেটা দেখলাম গত সপ্তাহে 2 স্টক এক্সচেঞ্জ এক করার একটা আলোচনা মানে শুরু করতে গিয়েও পরে আবার ব্যাক করেছে, মানে এটা মাত্র একটা প্রস্তাব দেওয়া হয়েছে, প্রস্তাবটাও আবার মানে আলোচ্য সূচিতে রাখা হয় বলে আবার ফেরত নিয়ে নিয়েছে। তো বীমা উন্নয়ন কর্তৃপক্ষ, মানে ব্যাংক সেক্টরে যেমন 5টা ব্যাংক করার জন্য একটা রেজুলেশন অধ্যাদেশ করেছে, বীমা কর্পোরেশন অ্যাক্ট, যেটা সাধারণ বীমা কর্পোরেশন নামে একটা কর্পোরেশন আছে, এটাকে বলা হয় একমাত্র পুনঃবীমাকারী সংস্থা, রাষ্ট্রীয় সংস্থা, যার আবার 50% তার এখানে বাধ্যতামূলক করতে হয়, 50% যে কোনো কোম্পানি, বীমা কোম্পানি তার নিজের মতো করে দেশের বাইরে পুনঃবীমা করতে পারে। তো সেটাও স্টপ হয়ে আছে। তাহলে আমি বিমার দিক থেকে কোনো ইনিশিয়েটিভ আপনার এখনো বাস্তব রূপ লাভ করে নাই। যতটুকু বিভিন্নভাবে এটা বললেন ফখরুল ইসলাম খান, সেটা সুরেন্দ্র সিনহা আপনার কাছে জিজ্ঞেস করতে, উনি তো অনেকগুলো হতাশার কথাই বলছেন। এটা কি এইভাবে বলবো যে আশা অনেক উপরে ছিল, সেই তুলনায় উনি অনেক পরিবর্তন দেখেন নাই, নাকি স্বাভাবিকভাবে পরিবর্তনের জায়গায় খুব বেশি হয় নাই, নাকি কোথাও হয়েছে কোথাও হয় নাই? আশাবাদী আমরা হয়েছিলাম যারা রিসিপিয়েন্ট এন্ডে আছি, বা আন্দোলনকারী যে মানুষজন, বা গণমাধ্যম কর্মী, বা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে আপনারা যারা কাজ করেছেন,
এই আমাদের যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, আমরা আশা করেছিলাম, কিন্তু যাদের উপর দায়িত্ব ছিল তারা আসলে আশাবাদী ছিলেন না। এবং তারা আসলে আশাবাদী ছিলেন না শুধু তাই না, তারা আসলে এটা ভাবেই নিনি। যেমন শ্বেতপত্র যখন দেওয়া হলো, সেটা নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করা হয়েছে খোদ অর্থ মন্ত্রণালয়ে যিনি দায়িত্ব ছিলেন, আছেন যিনি, তার পক্ষ থেকেই। ফলে ওটা কিন্তু এখন আলোর মুখ দেখেইনি, আলোর মুখ দেখেছে, কিন্তু ওটা বাস্তবায়নের জন্য নেওয়া হয়নি। আপনি যদি আরেকটা অন্যদিকে কথা বলি, যে বাংলাদেশ কোভিডকালে খুব বিপদে পড়েনি কেন? কারণ আমার নিজস্ব একটা কৃষির উৎপাদন ছিল। যে আমরা যখন আশাবাদী হতে চাইলাম যে সংস্কারের কথা, যে আপনি 5টা ব্যাংকের কথা বললেন, আপনি 5টা ব্যাংক করলেন, খুব ভালো কথা। আপনি এটা কংক্রিট ডিসিশন নেওয়া উচিত ছিল, এই ব্যাংকটা আমরা সম্মিলিত ব্যাংক করব, 5টা ব্যাংক করলেন। আপনি 35,000 কোটি টাকা বা 15,000 কোটি টাকা বা 20,000 কোটি টাকা যে মূলধন দিয়েই ব্যাংকটাকে দাঁড় করানোর চেষ্টা করেন না কেন, আপনি শুধু ওইটুকু দেখলেন, ব্যাংকটুকু দেখলেন। গভর্নরের বক্তব্য শুনছিলাম, উনি বলছেন যে গোটা পৃথিবীতে এই বন্ডের যে সাইজ ইকোনমিতে, তার যে মার্কেটটা, সেটা হচ্ছে প্রায় 130 ট্রিলিয়ন। এরপরে হচ্ছে শেয়ার বাজার, মানে ক্যাপিটাল মার্কেটের, এটা হচ্ছে প্রায় 90 ট্রিলিয়নের মতো। তারপরে আর্থিক খাতে ব্যাংকের হচ্ছে 60 ট্রিলিয়নের মতো বাজার বা ক্যাপিটাল সাইজ। বাংলাদেশে উল্টা। উনি যখন এই কথা বলছেন যে উনি আমাদের শেয়ার বাজারটা দাঁড়ালো না, সেই গভর্নরই কিন্তু সিদ্ধান্ত যখন নিচ্ছেন এই 5 ব্যাংককে একীভূত করে সমস্ত পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারগুলোকে উনি জিরো করে দিলেন। অন্তত 3টি ব্যাংকে বড় আকারে বিনিয়োগ ছিল পুঁজিবাজারে। এবং তাহলে আমি বলছি যে এই সিদ্ধান্তটা নেওয়ার আগে তাহলে ওই যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে কথা, তাদের সাথে কি আলাপ করেছিল? না, করেনি। আপনি এই সিদ্ধান্তটা যখন নিলেন যে ব্যাংকটা 5 ব্যাংক একখানে করা হবে, করে আমরা বিনিয়োগকারীদের, মানে যারা আমানতকারী, তাদেরকে মুনাফা দেবো কি দেবো না। সিদ্ধান্ত গ্রহণগুলো কি আগের মতোই আলাদা আলাদা, মানে আমরা যেটাকে বলি সাইলো অ্যাপ্রোচ, আলাদা আলাদা কোঠরে হচ্ছে? এই চরিত্রটাই থেকে গেল, মানে হয়তো এইটাই সিদ্ধান্ত হতো, কারণ সেই ব্যাংকের তো সেই অর্থে কোনো পুঁজি নাই, মানে এটাতে চুরি হয়ে গেছে, ব্যবস্থাপনা নিঃসন্দেহে ওইটার তো একটা আইনি প্রক্রিয়া আছে যে কারা দায়ী, কারা এটাকে সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই ব্যাপারে পদক্ষেপ হচ্ছে। কারণ সার্বিকভাবে আমাকে যদি বলেন, তাহলে ব্যাংকিং খাতেই কিছুটা দৃশ্যমান মানে অগ্রগতি সুশাসনের ক্ষেত্রে হয়েছে, যে প্রকৃত অবস্থাটা আমরা জানি, কিছু বোর্ড পুনর্গঠন হয়েছে। এইটা আসলে আপনি এই গভর্নর বা এই ব্যবস্থা না নিলে উঠে আসতো, কারণ আপনি কতদিন লুকিয়ে রাখবেন? যখন ক্যান্সার হয়ে যায় সেটা কিন্তু বেরোবেই, যেটা আমরা বিগত দিনের শাসন আমলে দুর্নীতির কথাগুলো আপনারা অনেকদিন ধরে বলেছেন, আমরা নিউজ করেছি, এক পর্যায়ে আউটবাস্ট হতে বাধ্য। এটাই সায়েন্স। তাহলে আমি বলছি যে উপদেষ্টারা দায়িত্বে ছিলেন বা ছিলেন এই কারণে বলছি, কারণ মাঝখানে রিসাফল হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, এই যে পুঁজিবাজার নিয়ে সিদ্ধান্ত করা হলো, আপনি এই 5টা ব্যাংক করলেন, এখানকার আমানতকারীদের, যেটা আমি বলছিলাম, তাদেরকে আপনি মুনাফা দেবেন কি দেবেন না, এটা নিয়ে কিন্তু টালমাটাল সিদ্ধান্ত থাকলেন, পরে চেঞ্জ করছেন, আবার কমাচ্ছেন, এই করলেন। তারপরে কি করলেন? বলছে যে এদেরকে দেওয়া হবে। তাহলে আপনি হোয়াই নট, যে পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা যারা শেয়ারটা কিনেছিল, তারা তো আর অবৈধ কাজ করেনি, বৈধভাবে আপনি মার্কেটে ছিলেন, এবং কাউকে AAA দেওয়া হচ্ছে, AA দেওয়া হচ্ছে, হ্যাঁ, রেটিং। এবং বাংলাদেশ ব্যাংক কি অনুমোদন করেছে তাদের, যেহেতু নিয়ন্ত্রক সংস্থা তারাই ছিল। তাহলে তাদের শেয়ারটা আপনি ফ্রিজ করে রাখতেন, যে 5 বছর পরে এই ব্যাংকটা যখন সম্মিলিত ব্যাংক দাঁড়াবে, তখন আপনারা এই পার্সেন্টেজের ভিত্তিতে একটা শেয়ার পাবে। কারণ আমরা দেখেছি যে 50 বছর আগেও শেয়ার কিনেছিল, সেই শেয়ারেরও কিন্তু ডিভিডেন্ডটা 50 বছর পরেও পেয়েছে, এরকম বহু নজির আছে, 20 বছর পরে, 10 বছর পরে। তাহলে আপনি এই সিদ্ধান্তটা কেন নিলেন না? এই যে 5 ব্যাংক এক করার যে বিষয়টা হলো, এখন অনেকেই প্রশ্ন তোলেন, হোয়াই নট ন্যাশনাল ব্যাংক? তার কোনো বিবেচনায়, কোনো ইন্ডিকেটরে, কোনো সূচকে যে 5 ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হলো, সেখানে কেন ন্যাশনাল ব্যাংক এলো না? কেন মধুমতি ব্যাংকের পর্ষদ চেঞ্জ করা হলো না? আপনার কতগুলো ক্রাইটেরিয়া ব্যবহার করা হয়েছে, কারণ আমরা যখন দেখছিলাম যে প্রাথমিকভাবে এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছিল যে কয়টি ব্যাংকের হবে কি হবে, তো তখন কিছু ব্যাংকের অডিট হয়েছে। প্রথম যেই ব্যাংকগুলোর অডিট হয়েছে তার ভিতরে এই 5টা ব্যাংক বোধহয় ছিল, এবং বা 4টা ছিল, তাদের ভিতরে আলোচনা করার পরে এই 5টা হয়েছে। এবং এখনও কিন্তু সম্ভাবনাকে ঠিক উড়িয়ে দেওয়া হয় নাই যে অন্য ব্যাংকগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হবে না, নতুন অডিট হচ্ছে না, বা এখানে সেই একটা আলোচনা। মাঝে যা আছে, ওই যে ব্যাংকগুলো এক হলো, এরা হচ্ছে ইসলামী ধারা।
বাকিগুলো ইসলামী ধারা না। রাইট। তাহলে ইসলামী ধারা না, কিন্তু ব্যাংক তো মানুষের আমানত তো আছে ওখানে, মানুষ তো না মানে ওইসব ব্যাংক থেকে টাকা ফেরত একীভূত পাচ্ছে না। বা স্টেপ করা এটা না হচ্ছে হোক, না এমন তাহলে কোনো আরেকটা কথা হবে, নাই। তার জন্য আলাদা ব্যবস্থা হবে, সেটা তো হচ্ছে না। না কিন্তু সেটা তো একেবারে তো বাতিলও করে দেওয়া হয় নাই যে এটার ব্যবস্থা হবে না। মানে আপনি ধরেন আপনি ন্যাশনাল ব্যাংকের কথা বলছেন, ন্যাশনাল ব্যাংকের আবার যদি দেখেন 3 মাস বোধহয়, আমি যদি ভুল না করি, তারা কিছুটা লোন আদায় ইমপ্রুভ করেছে সুপারভিশনে। সুতরাং ঠিক পুরোপুরি কি বাতিল করে দেওয়া হয়েছে যে এটা হবে না? ইমপ্রুভ করেছে সুপারভিশনে বা ঋণ আদায়ে, কিন্তু মানুষের আমানত ফেরতে ইমপ্রুভমেন্ট নাই। হুম সেটা আমি রুট লেভেল থেকে জেনেই বলছি আর কি। হুম হুম হুম। আচ্ছা, বলেন। যাই হোক, সেটা না না, আপনি এটা বলেন যে না। আমি যদি মানে আসলে কি কোনো কাঠামো, মানে আমি যেটা যেভাবে চিন্তা করি, আমি যেই আর্গুমেন্ট দিলাম হুম। সেটা আপনার এগেইনস্টের দিকেই আমি দিলাম। তো কিন্তু আসলে কোনো ক্রাইটেরিয়া তৈরি করা হয়েছে কিনা? একটা আপনি যেটা বললেন যে ওইটা একটা যুক্তি ছিল যে এরা সবাই ইসলামী ধারায় ছিল এবং ইসলামী ধারার এবং একটা বিশেষ একটু যোগ করতে শিল্প চাই, গোষ্ঠী। এই ব্যাংকগুলো সবগুলো যে শুরু থেকে ইসলামী ধারা ছিল তা তো না। না, শুরুতে এখন না, খেলাপি ঋণ, সর্বশেষ বল। এখন খেলাপি ঋণের চরিত্র ইসলামী ব্যাংকেও যা, নন ইসলামী ব্যাংকেও তা, না, প্রসেস কিন্তু- তো একই বের করে কিন্তু নিয়ে গেছে। সুশান্ত সিনহা, হ্যাঁ। উনি যেই যুক্তিটা এসছে এই আলোচনার ভিতরে, আমি যদি স্মরণ করি, তাহলে উনি বলেছিলেন যে এই ব্যাংকগুলোকে একীভূত করে, যেহেতু তারা একই নিয়মের ভিতরে চলছে না। এখন একটা ব্যাংকের বর্তমান কাঠামো ইসলামী ব্যাংকিং এর ভেতরে চলছে, সেখানে একটা ইসলামী ব্যাংকিং এর বাইরে একটা কোনো ব্যাংক চলছে, তাকে আনতে হলে তো ওই পুরো কাঠামোটাই চেঞ্জ করতে হয়। সেই জায়গাটা হয়তো ওনারা জান না, এইটাই তো যুক্তি, তাই না? তো সেই হিসাবে হয়তো হয়েছে, কিন্তু অন্যগুলাও হবে না সেইটা হয়তো না, না। কিন্তু সেইটা তো ভিজিবল কোনো উদ্যোগ নেই। হুম। আপনি তো একটা টাইম, আমি বলছি যে ধরেন আমরা কিন্তু বলি যা বিশ্বাস করি ঠিক তার উল্টাটা, হুম। অথবা আবার যেটা বিশ্বাস করি সেটা বলি না। ধরেন আমি বলছি যে আপনার রোগটা কি আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন? উত্তর হচ্ছে না। কেন? মোটা দাগে আমরা যেটা মিডিয়াতে স্টোরি আসে সেই স্টোরির ভিত্তিতে কিন্তু বাংলাদেশ ব্যাংক বলেছে, শুরুতে এসে আমরা গভর্নর মহোদয়কে বলতে শুনছি এত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, তখনও কিন্তু সবগুলো অডিট হয়নি, সব খেলাপি ঋণ বেরোয়নি। তাহলে যখন মানে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা, তারা মাঝখানে একটা যোগ করি, সেখানে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ব্যাংক লস করে কিন্তু নিয়ন্ত্রক সংস্থা হাজার হাজার কোটি টাকা মুনাফা করে। এইটা তো আপনি বলেন, এটা আমি নিজেই বোধহয় প্রথম বলেছি, আপনি এটা বললেন দেখে আমি মনে পড়লো যে বাংলাদেশের টোটাল ব্যাংকিং খাতে এখন কত, প্রায় 60টা মতো ব্যাংক আছে, 62টা ব্যাংক আছে। 62টা ব্যাংকের লাভ যোগ করলে বাংলাদেশ ব্যাংকের সমান লাভ, মানে যেই পরিমাণ তারা প্রফিট করেছেন, অডিটেড প্রফিট, সেইটার সমান হয় না আর কি। এটা যখন আমি বলি একটা গোল্ডেন বৈঠকে, ওইখানে যারা বসেছিলেন তারা কেউ এটা প্রথমে দেখেনি, সবাই কাগজপত্র নিয়ে হিসাব করে দেখলেন যে এটা সত্য কথা, সত্য। তার মানে তার মানে দেখেন, তার মানে বাংলাদেশ ব্যাংক একটা প্রফিট মেকিং জায়গায় চলে গেছিল। কেন? এটারও একটা মাঝে আছে, সেটা হচ্ছে যে গভর্নমেন্টকে দেখানো যে না, আমরা তো খুব ভালো চালাচ্ছি। ভালো স্বাস্থ্য মানে মোটা হওয়া। আমরা বাংলাদেশ ব্যাংকের এই যে নীতির যে পরিবর্তন হয়নি বলছি, তার একটা কারণ দেখেন, জনতা ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস যে চেয়ারম্যান ছিলেন আবুল বারকাত, তাকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তার বিরুদ্ধেও ব্যাংকিং খাতে বা রিজার্ভ চুরির বিষয়গুলোকে আছে অভিযোগ, বা সেগুলোর জন্য তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে। কিন্তু যে আমলে এই 5 ব্যাংক ধসলো, যে 2 জন গভর্নরের নেতৃত্বে, তারা কি ধরা পড়েছে? তাদের বিরুদ্ধে কি মামলা আছে? তাদেরকে কি কোথাও ধরা গিয়েছে? যে আমলাতন্ত্রের কথা আপনারা বলছেন, যে রাজনীতিবিদ, আমলাতন্ত্র, তার সঙ্গে ব্যবসায়ী নেক্সাস, আপনি ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল নিয়ে খুব দৌড়দৌড়ি করছেন। রাজনীতিবিদরাও জেলখানায় গেছে বা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ভাঙচুরের শিকার হচ্ছে, কিন্তু গভর্নররা তো বহাল তবি আছে। কোথায়? নিয়ম পালনের ক্ষেত্রে, নীতি সিদ্ধান্ত করার ক্ষেত্রে, নীতি বাস্তবায়ন করার ক্ষেত্রে যেই সংস্কৃতিটা দীর্ঘদিন ধরে চলে আসছে আমাদেরকে, যেই একমুখিতা, আমার যেই গোষ্ঠী স্বার্থের ভেতরে আটকে থাকার প্রবণতা, সেগুলো থেকে বের হতে পারি নাই। এই ফ্রাস্ট্রেশনটা আপনি যেহেতু খুবই যান নিয়মিত এইসব মন্ত্রণালয়ে, নীতি নির্ধারক থেকে শুরু করে নীতি বাস্তবায়ন যারা করেন তাদের সাথে কথা বলেন, এই দুঃখবোধটা বা এই হতাশা শব্দটা হয়তো একটু বড় হয়ে যায়, তাদের এই না পাওয়ার বেদনাটা কি তাদের মধ্যেও আছে? আমি একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের ব্যাংক খাত এবং পুঁজিবাজার, ব্যাংক খাতের একটা করুণ অবস্থা আমরা দেখেছি গত আমলে, এখনও যেটার জের আমরা বই বেড়াচ্ছি। পুঁজিবাজারের মুমূর্ষু অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কেন? এই সরকার তো অনেক অধ্যাদেশ করেছে, যেগুলো ইভেন ইলেকটেড সরকারের সময় নাও টিকতে পারে, মানে অতীত ইতিহাস বলে কিছুটা টিকবে, কিছুটা পার্শিয়াল টিকবে, কিছুটা একেবারেই টিকবে না, মানে কিন্তু সরকার তার মতো করে
একটা প্রপোজাল দিয়ে ইন্টারাকশন করে সেটা অধ্যাদেশ কিছু কিছু ক্ষেত্রে জারি করে গিয়েছে। না টিকুক সেটা পরের বিষয়। সারা পৃথিবী একদিকে চলছে, আমরা চলছি আরেক দিকে। মানে কোন জায়গা থেকে? আপনার ব্যাংকগুলো দেবে ওয়ার্কিং ক্যাপিটাল, হুম। পুঁজিবাজার দেবে বৃহৎ পুঁজি, বড় আকারের পুঁজি। আমি বড় শিল্প প্রতিষ্ঠান করতে গেলেই আমার বৃহৎ পুঁজির জন্য আমি যাব পুঁজিবাজারে, আমি ওয়ার্কিং ক্যাপিটালের জন্য যাব ব্যাংকে। একটা ব্যাংক মানুষের কাছ থেকে 6 মাস, 3 মাস, 1 বছরের জন্য আমানত নিয়ে একটা শিল্প গোষ্ঠীকে 10 বছর 20 বছরের জন্য লোন দিচ্ছে। এটা কোনো সিস্টেমই নাই, পৃথিবীর কোথাও এই নিয়ম নাই। আমরা এই পথে যে চলছি এখনো, এই পথে চলে আমি দুইটা খাতকে নষ্ট করলাম, একটা পুঁজিবাজার, একটা ব্যাংক খাত, দুইটাকেই আমি রিস্কে ফেললাম। আমাদের পুঁজিবাজারের চেহারার দিকে তাকানো যায় না। কিন্তু হ্যাঁ। পুঁজিবাজারে তো কি সত্যিকার অর্থে কোনো সংস্কারের মানে উদ্যোগ সেই অর্থে নেওয়া হয়েছে কোনো? নেওয়া 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 হয়েছে, আবার হয়ও নাই। কিন্তু যদি নেওয়া না হয়ে থাকে তাহলে হলোই বা না কেন? এটা কি ইম্পর্টেন্ট না? মানে এখন যারা এসছেন তারা তো সংস্কার সংস্কার বলেই তারা নানান কথা শুরু থেকে বলে আসছিলেন। তাহলে এই যে জায়গাটা, এটা তো বড় জায়গা একটা। ইভেন ইকুইটি ডেটের যে ইস্যুটা, সেটাও বড় জায়গা। সেই জায়গাটা তারা সংস্কার কেন হাত দিবেন না? যদি না দিয়ে থাকেন সেটাও তো ঠিক হয় নাই। আচ্ছা, আচ্ছা, যদি তারা দিলেন না, এর পরেও যারা আসছেন, সেই জায়গাটা, মূল জায়গাটা আমি যদি হাত না দেই, এই আর্থিক সেক্টর ঠিক হবে কিভাবে? সেই কাজটা কিন্তু এখনো শুরুই হয় না না। নিঃসন্দেহে আমার মনে হয় যে এই জায়গাগুলোয় সামনের দিনে কাজ করে, কারণ সার্বিকভাবে মানে অর্থনীতিকে এগিয়ে নিতে গেলেই এটার দরকার হবে। আমি একটা বিরতিতে যাই, বিরতির পর আবার ফিরছি। দর্শক, আলোচনা করছিলাম আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা এবং সামনের দিনের সরকার যে আসবেন নির্বাচিত হয়ে, তাদের কি ধরনের এ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত সেই বিষয়ে আলাপ করব। বিরতির পর আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ে ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। সামনের দিকে যদি তাকাই, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন আমরা বলেছিলাম যে পিছনে আমরা দেখেছি, ওখানে একটা অভিজ্ঞতা আছে, আমরা সামনের দিনে এখন কিভাবে এগিয়ে যাব সেই দিকে আমাদের তাকাতে হবে। সংস্কারের কথা শব্দটা এই জন্যই বারবার এসছে, যেন আগের ভুলগুলো না হয়। আমি যদি আপনাকে দুটো তিনটি শিক্ষণীয় বিষয়কে তুলে ধরতে বলি, যে সামনে যেই নির্বাচিত হয়ে জনগণের ভোটে আসুক, তারা যদি দেশকে পরিচালনা করতে চান, তাদের রাজনৈতিক যেই কাঠামো আছে এটাকে আরও সুসংহত করতে চান, নিজেদেরকে জনগণের কাছে আরও জনপ্রিয় করে তাদের যে দায়িত্বভার আছে সেটাকে আরও দীর্ঘায়িত করতে চান আরও একটা নির্বাচনের পরে, কি ধরনের পরামর্শ আপনি দিবেন যে একটা সুশাসিত
অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য তাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? জি, আমার কাছে মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব শেষ করার পরে নির্বাচনে নতুন যে সরকার আসবে তাদের প্রথম কাজ হবে যেভাবে অর্থনীতি চলছে সেভাবেই চলতে দেওয়া উচিত। তারা একটা প্রপারলি ডায়াগনোসিস করবে সমস্ত ক্ষেত্রেই। ব্যাংক, কৃষি, আমরা ব্যাংকটা নিয়ে মাথা ব্যথা করছি, কৃষির কী অবস্থা সেটা কিন্তু আমরা জানি না, মাটির কী অবস্থা সেটা আমরা জানি না। আগামী 10 বছর পরে আমার খাদ্যশস্য ফলন যদি না হয়, জমিতে যে পরিমাণ সীসা, পানিতে যে পরিমাণ দূষণ, পরিবেশ যে পরিমাণে দূষিত হয়ে গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর শীর্ষে যখন আমরা, তাহলে আপনি একটা অসুস্থ মানুষকে নিয়ে আপনি 40 সালে কি দেখবেন স্বপ্ন? সবাই মিলে অসুস্থ, 1 কোটি লোক ডায়াবেটিস, 84 লক্ষ লোক মাদকাসক্ত। তাহলে আমি বলছি যে আপনাকে সবগুলো ভাবতে হবে। ভাববার উপায় হচ্ছে আপনি সেক্টর ওয়াইজ ডায়াগনোসিস করেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস সময় নিন নতুন সরকার ক্ষমতায় এসে, তারপরে সেখান থেকে শুরু করা। সেইটাই অর্থাৎ কি, আমি যদি আপনাকে বলি যে সেইটাই কি আমাদের ধরেন যে আমরা তো এখন একটা মধ্যমেয়াদী যে পরিকল্পনা কাঠামো বলি, সেই মধ্যমেয়াদী পরিকল্পনা কাঠামোর ভেতরে আমরা এখন একটা অবকাশের ভিতরে আছি। মানে আমাদের পরিকল্পনা অবকাশ চলছে। নতুন সরকার আসলে হয়তো একটা পঞ্চবার্ষিক পরিকল্পনার ভিতরে নেবেন, তার আগে এই ধরনের একটা ডায়াগনোসিস করে আপনি সেই পরিকল্পনাগুলো নিতে বলছেন। নিশ্চয়ই। আমি কেন বলছি কথাটা, আমরা একবার কানাডায় আমরা একটা কনফারেন্সে কানাডা একজন বলছিলেন যে বাংলাদেশের যে আইন কানুন আছে, বিশ্বের অনেক দেশে এত শক্তিশালী আইন কানুন, এত আইন কানুন নেই। তাহলে আইন কানুন দিয়ে কিন্তু বা পরিকল্পনা নিয়ে 100 বছরের প্ল্যান করতে পারেন, কিন্তু 100 বছরের প্ল্যান নিয়ে যখন মিটিং করলেন, ভালো ভালো কথা বললেন, বেরোলাম, খেয়ে দিয়ে চলে আসলাম, তারপরে কিন্তু ওটা পড়ে থাকে, ওটা বাস্তবায়ন হয় না। তাহলে আমি বলছি যে আপনাকে বাস্তবসম্মত পরিকল্পনা নিতে হবে, তার জন্য ডায়াগনোসিসটা দরকার। এবং অডিট কার্যক্রম কিন্তু আমরা এখনও কোথাও ভালোভাবে হয়নি। যেমন একটা জিনিস আমি বারবার আমরা নিউজ করেছি, বলেছি যে হারুন ভাই আছে আরও ভালো বলতে পারবে, এই 5 ব্যাংকের যে রেটিং দেওয়া হলো, ইভেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর যে ক্রেডিট রেটিং দেওয়া হলো, ইভেন এটা তো গেল ওরা, এই যে আমাদের যে আইসিএবি যে অ্যাওয়ার্ড দেয়, এখানে প্রত্যেকবার এই ব্যাংকগুলো পুরস্কার পেয়েছে। তাহলে তার সেখানে জুরি বোর্ড আছে, তারা কোন ক্রাইটেরিয়া এই ব্যাংকগুলোকে কোন আর্থিক পারফরম্যান্স এই পুরস্কারটা দিল? আপনার এই প্রশ্নের সূত্র ধরে আমি ফখরুল ইসলাম হারুন আপনাকে জিজ্ঞেস করি, উনি যেটা বলছেন যে এই যে এই ব্যাংকগুলো যে খারাপ অবস্থা, আপনারা রিপোর্ট করেছেন, আমরা বলেছি যে এটার পরিস্থিতি ইন্ডিকেটর ভালো দেখাচ্ছে না, এটার মালিকানা পরিবর্তনের পদ্ধতি থেকে শুরু করে এইটার ঋণের প্রবাহ অনেক কিছুই সন্দেহজনক তখন ছিল। এখন তো পুরোটাই বের হয়ে আসছে যে অনেকে 80-90% মতন তাদের ঋণ অনাদায়ী আছে। জবাবদিহি কাঠামো অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং সেইটার নেতৃত্ব দানের ক্ষেত্রে পেশাদারিত্ব এবং সেইটার ক্ষেত্রে আমরা যেটা করি প্রণোদনা এবং শাস্তি ব্যবস্থাকে নিশ্চিত করা, এইটাকে কি আপনি গুরুত্ব দিচ্ছেন, নাকি আপনি কোন জিনিসটাকে আপনি আপনার অভিজ্ঞতা থেকে সামনের সরকারের জন্য আপনার পরামর্শ? এই ধরনের সময়ে খুব বেশি লোকাল এবং বিদেশি তারা কিন্তু বিনিয়োগ করতে আসে না, কারণ পলিসি চেঞ্জ হয়ে যেতে পারে। অনিশ্চয়তা একটা রয়েছে, ইলেকটেড গভর্নমেন্ট আসলে এই পলিসি চেঞ্জ হতে পারে, সুতরাং বিনিয়োগ কম হয়েছে। আমি আরেকটা আলোচনায় ঢুকে গেছি, তো ওই যে জবাবদিহির জায়গাটা, সেই জবাবদিহির জায়গাটা আমাদের ফোকাসে আনা হয় নাই। এখন নেক্সট গভর্নমেন্ট যারা আসবে তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, অনুরোধ থাকবে, যেভাবেই বলি না কেন, তারা যাতে এই বিষয়গুলি আমলে নেয় এবং শুরুর দিকেই, ওই আবার 5 বছরের শেষ দিকে গিয়ে কোনো ইনিশিয়েটিভ না, শুরুর দিকেই তারা ক্ষমতায় বসার শুরুর দিকেই, দায়িত্বে বসার শুরুর দিকেই তারা এই জবাবদিহি কাঠামোটা, শুধু এটা না, শুধু আর্থিক সেক্টর না, সব সেক্টরেই আমলাতন্ত্রের কি হয় আমি দেখেছি, মানে বাস্তব অভিজ্ঞতা, আমি রিপোর্টও করেছি। সেটা হচ্ছে যে এই হলো একটা বোর্ড, একটা ব্যাংকের বোর্ড, সেই ব্যাংকের বোর্ডে একটা প্রপোজাল এসেছে, অমুক কোম্পানিকে 100 কোটি টাকা লোন দিতে হবে। অমুক কোম্পানির এখানে 20 তলার একটা বিল্ডিং হলো, সেই বিল্ডিংয়ে দেখা যাচ্ছে যে জায়গাটাই তার না, সে দখল করে একটা জায়গা, সেই জায়গায় সে বিল্ডিং তুলেছে একটা, সেই বিল্ডিংয়ের উপর এবার 100 কোটি টাকা লোন হবে। দুজন আপত্তি দিল, নোট অফ ডিসেন্ট দিল, যেটা হয় না, এটা দলিলই নাই। এইবার একজন চেয়ারম্যান এসে বললেন যে এটা যদি দেওয়া হয় তাহলে আমাদের অমুক মন্ত্রীর একটু লাভ হয়, বা অমুক মন্ত্রীর চাওয়া, এটা সুপারিশ আছে। ওয়াই এই অমুক মন্ত্রীর সুপারিশ আছে বলে আমি এই আমানতের 100 কোটি টাকা দিয়ে দিলাম, এবং দিয়ে দিল সেটা আজকে ঋণ খেলাপি। আমি 16 সালের কথা বলতেছি, আজকে ঋণ খেলাপি। তাহলে এই যে ওই চেয়ারম্যান, ওই বোর্ডকে আজকে নোট অফ ডিসেন্ট দেওয়ানেওয়ালা দুজন ছাড়া বাকিদেরকে জবাবদিহির আওতায় এখনো আনা সম্ভব। নিশ্চয়ই। এখানে একটু আমি যোগ করি, সেটা হচ্ছে ধরেন শেষ করবো আমরা, যে 15 বছরে যে ঋণ খেলাপির যে
ভয়াবহ চিত্র দেখলাম। এর সাথে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সবচেয়ে বেশি জড়িত, সেখান থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে। এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালককে নিয়োগ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। বলা হয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ করার পর থেকেই বাংলাদেশে খেলাপি ঋণটা চক্রাকারে বাড়তে শুরু করেছে। আজ পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাউকে জবাবদিহিতার আওতা আনা হয়েছে? নিশ্চয়ই। অ্যাবসলিউটলি না। সুতরাং কারণ ওই যে হিসাবটা হচ্ছে যে একটু ঘষা মাজা, রং পলেস্তার খসে গেছে, রং দিচ্ছি, ওই মধ্যবিত্তের পরিবারে যেটা করে, এক ঈদের বোনাসে টাকা পেলে ঘরের এক অংশ তোলে, আরেক ঈদের টাকা পেলে ওই অংশটা তোলে, এই করে কিন্তু ঘরটা ভালো হয় না। আপনি যদি সুতরাং- দাঁড়াতে চান, পুরো ব্যাংক খাতের রেগুলেটর কিন্তু আমার বাংলাদেশ ব্যাংক, ব্যাংক। নিশ্চয়ই মূল দায়িত্ব কিন্তু তার। নিশ্চয়ই। তা আমি মনে করি যে এই জায়গাটাতেই হলো জবাবদিহিতা কাঠামোটা আরো শক্তিশালী হওয়া দরকার ছিল। এবং বাংলাদেশ ব্যাংকের যেটা আমি বলেছিলাম, এই যে এত মুনাফা। লাভ করেছেন, মুনাফা আপনি সরকারের কাছ থেকে অর্থ করার চাইতে বাংলাদেশ ব্যাংকের উচিত তার জরিমানা দেওয়া। কারণ তাদের প্রাতিষ্ঠানিকভাবে, হয়তো এই গভর্নর ছিলেন না, বাকিরা তো ছিলেন, এই প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিতে হবে যে এই ব্যাংকের পরিস্থিতির দায়ভার এখন আসলে তারা, কারণ সুতরাং তারা যেই মুনাফা করেছেন সেইটাকে চ্যানেল করা আসলে সামনের দিনে হয়তো গুরুত্বপূর্ণ। দর্শক, আজকে আমরা আলোচনা শেষ করছি। আমাদের নিঃসন্দেহে অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে যেই আমূল পরিবর্তন দরকার ছিল তার পুরোপুরি হয়তো আমরা পারি নাই। দুটো বিষয়কে খুবই গুরুত্ব দিয়েছেন আমার আলোচকরা সামনের দিনে সরকারের জন্য। একটা হলো যে নিঃসন্দেহে অনেক জায়গায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা বিশেষ ডায়াগনস্টিক পরীক্ষা নিরীক্ষার জায়গাগুলোকে নিয়ে এখানে বড় করে মধ্যমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আমাদের এই খাতভিত্তিক যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। এবং দ্বিতীয় হলো পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা জবাবদিহিমূলক যে কাঠামো আছে সেই কাঠামো তৈরি করতে হবে। এবং নিঃসন্দেহে সেখানে প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে আমার যে সংসদীয় কাঠামো আছে এবং তার বাইরেও সরকারের বাইরে যে কাঠামো আছে, আমরা যারা তার অংশ আছি, সেখানে আমাদেরও সজাগ উপস্থিতি থাকবে, এই আশা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। দর্শক, এই অনুষ্ঠানে আবার আমরা হয়তো ফেরত আসবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।